নমস্কার দর্শক বন্ধু, আমি দীনেশ আচার্য। আজকে আবারও আপনাদের সামনে বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে আজকের অনুষ্ঠান। শুধু বিবাহ হওয়া নয়, বিবাহিত জীবনে অশান্তি, বিবাহ বিচ্ছেদ বা বিবাহ হওয়াতে যে বাধা হয় তার প্রধান কারণ কি এবং কিভাবে এর সমাধান পাওয়া যায়। দেখুন, আমি প্রত্যেক ক্ষেত্রে বারবার বলি, যদি আপনাদের কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমে ডাইরেক্ট সলিউশন খুঁজতে যাবেন না। আগে সেই প্রবলেমটা তৈরি কোথা থেকে হলো। মনে করুন একজন 28 থেকে 30 বছরের ভিতরে একজন জাতিকা, তার রূপ থেকে শুরু করে তার বর্ণনা যেদিকে দেয়া যায় কোনো দিকে কমতি নেই। কর্ম, তার পারিবারিক দিক, হ্যাঁ, তার যোগ্যতা সব ঠিকঠাক আছে, অথচ তার বিবাহ হচ্ছে না। তার যখন 24 বছর বয়স ছিল তখন থেকে চেষ্টা করছে তার বাবা, আর তার বয়স যখন 30 বছর, ধরুন এই 6 বছর চেষ্টা করে কোনো প্রকার বিয়ে দিতে পারেনি। তো সবসময় যেখানেই প্রতিকার করতে যাই সেখানে একটা কথা, বিয়ে হচ্ছে না, আমাকে যাতে বিয়ে হয় সেই ব্যবস্থা করে দিন। এটা হচ্ছে যুক্তিকথা নয়। সবার প্রথমে আপনাদের জীবনে যে প্রবলেমটাই আসুক, শুধু জ্যোতিষ সংক্রান্ত ব্যাপার নয়, যে কোনো প্রবলেম আসুক, আগে প্রবলেমটার গোড়া বার করুন। প্রবলেমটা হলো কেন? এই যে জাতিকাটার বিবাহ হচ্ছে না, কি কারণ? কি কারণে বিবাহ বাধাটা হচ্ছে? কেউ কোনো তন্ত্র প্রয়োগ করলো, না বাস্তুগত কোনো দিক, না তার গ্রহগত কোনো দিক, না তার ভাগ্যে বিবাহ নেই, না তার বিবাহের এখনো সময় হয়নি? এটা জানতাম। যতক্ষণ না এই বিষয়ে জানা যাবে, যতক্ষণ না এই বিষয়ে জানতে পারবেন, ততক্ষণ আপনি সমাধান করতে পারবেন না। তাই প্রত্যেকে বলছি, আপনারা যখন কোনো জ্যোতিষীর কাছে যাচ্ছেন না, আপনি আপনার প্রবলেম খুলে বলবেন না। সে যদি আপনার প্রবলেম বলতে পারে, সেইটুকু ক্ষমতা সে রাখে, মনে করবেন তার দ্বারা প্রতিকারটা অ্যাকচুয়ালি আপনার হওয়া সম্ভব। মানে সে প্রতিকারও আপনার করতে পারবে। এটা মৌখিক ভাব নয়, 100% গ্যারেন্টি। এটা 100% গ্যারেন্টি। যদি আপনার কারণ খুঁজে কাজ করা যায়, সে দিনের সাথে কাজ করবে এরকম ব্যাপার নয়। আপনার যদি কারণ খুঁজে কাজ করা যায়, 100% আপনি সমাধান পাবেন। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা আপনাদের সামনে করব বললাম, সেটা হচ্ছে বিবাহ। আজকে প্রচুর পরিমাণে বিবাহিত জীবনে ভীষণ পরিমাণে ডিস্টার্ব হচ্ছে, এবং প্রচুর এরকম জাতক জাতিকা রয়েছে যাদের উপযুক্ত বয়স হয়ে যাওয়ার পরেও বিয়ে, তারা কোনো প্রকার বিয়ের সঙ্গে সংযোগ হচ্ছে না, বিয়ে করতে পারছেন না বা বিয়ে হচ্ছে না। তাদের জন্য কিন্তু আজকের অনুষ্ঠান। প্রথমত বলি, আমাদের 4টি প্রধান কারণ বিবাহ জীবনে ডিস্টার্ব হওয়া। প্রধান 4টি কারণ বিবাহ জীবনে, মানে বিবাহিত জীবনে অনেকের ভীষণ পরিমাণে ডিস্টার্ব চলে না, তো প্রধান 4টি কারণে এই ডিস্টার্বটা হয়। এক হচ্ছে গ্রহগত দিক, দ্বিতীয় হচ্ছে বাস্তুগত দিক, তৃতীয়ত হচ্ছে কারো তন্ত্রগত দিক, চতুর্থ নম্বর হচ্ছে ভুল টাইম সিলেকশন করা। মনে করুন আপনি কোনো কাজে ব্যস্ত আছেন, সকালে আপনি 9টার দিকে টিফিন করেছেন, আপনি কোনো কাজে ব্যস্ত আছেন। তো আমাদের বিশেষ করে বাঙালির কথা দিয়ে উদাহরণ দিচ্ছি, তো বাঙালি তো খুব ভাত প্রিয়। তো দেখা যাচ্ছে দুপুরের খাবারটা, যেটা 1টা থেকে 1:30টার ভিতরে কি 12টা থেকে 1:30টার ভিতরে খাবারটা খাওয়ার উচিত ছিল, আপনি কাজে ব্যস্ত থাকার কারণে 4:30টায় খেয়ে ফেললেন। খিদা পেয়েছে, খেয়ে ফেললেন। তো আপনার মনে হচ্ছে না যে আপনার সেদিন অসুবিধা হতে পারে বা হবে? কেন? খাবারটাই গন্ডগোল আছে? না, আপনি যে খাচ্ছেন সেটা তো গন্ডগোল নেই, টাইমটাই গন্ডগোল, যে আপনি ওই টাইমে খাচ্ছেন। অতএব যদি সঠিক সময়ে বিবাহ না হয় বা বিবাহর যদি সঠিক সময় না আসে, না সহজে বিয়ে হতে চাইবে, না সঠিক সময়ে বিবাহ হলে সেই বিবাহিত জীবন সুখময় জীবন যাপন করবে। তাই প্রত্যেকে যাদের বিবাহ দেয়ার, মানে বিবাহ যারা করছেন বা যাদের সন্তানের বিবাহ দিচ্ছেন, তারা প্রত্যেকে কিন্তু তার দশা, তার অন্তর্দশা দেখে নিন। উচিত তো একটাবার ঘটক বিচার করানো, জটক বিচার করিয়ে নিয়ে কি পজিশন আছে, কি পরিস্থিতি, কোথায় মিল আছে, কোথায় অ্যাডজাস্টমেন্ট আছে, কোথায় নেই, সমস্ত বিষয় জেনে নিন, তারপরে প্রতিকার করুন। তাহলেই 100% ফল পাবেন, নচেত কিন্তু পাবেন না। তাই প্রত্যেককে সতর্ক যে
যদি সঠিক প্রতিকার পেতে হয় তাহলে সঠিকভাবে প্রতিকারের ব্যবস্থা করতে হবে। আজকে যে বিষয় নিয়ে আপনাদের আলোচনা করব তার একটা খুব ভাইটাল পয়েন্ট, যেটা অনেকেই আলোচনা করে না। দেখুন, ডিভোর্স হয়ে গেলে না, যখন ডিভোর্সের একটা পর্যায়ে চলে, মামলা মোকদ্দমা চলে, তখন একতরফা চাই ডিভোর্সটা হয়ে যাক, কোন একতরফা চাই ডিভোর্সটা না হোক। আমি এর আগেও আলোচনা করেছি, দীর্ঘদিন সংসার করার পরে যারা ডিভোর্স করে সেই স্বামী আর স্ত্রী দুজনেই জিতে যায়। ভেবে দেখেছেন যে সেই স্বামী আর স্ত্রী দুজনেই জিতে যায়। সেই অবোধ শিশু, তাদের দ্বারা জন্মানো সেই অবোধ শিশু, সে যে হেরে যায়। তার তো মা আর বাবা দুইজন একসঙ্গে থাকলেই সে জিতবে, মা বাবা যদি একসঙ্গে না থাকে সে তো জিতবে না, তাহলে সে কিন্তু হেরে যায়। তো যাদের ডিভোর্সের পর্যায়ে আছে, আবার একটাবার ভেবে দেখুন যে সংসারটা কি করে করা যায়। আপনি সবই জানেন যে মানুষটার সঙ্গে আপনার সংসার করা সম্ভব নয়, তা আপনি ডিভোর্সের, আমাদের কাছে অনেকে আসে না, কি করে ডিভোর্সটা খুব স্মুথলি ভাবে হয়ে যাবে সেটার ব্যবস্থা করুন। এটা একটু চেষ্টা করে দেখুন না, স্মুথ ভাবে কি করে আপনি সংসারটা করতে পারেন। দীনেশ আচার্য কিন্তু শুধু অর্থের জন্য জ্যোতিষ করে না। আমার মানসিকতার দিক দিয়ে ভেবে বললাম যে যারা এটা ভাবেন যে কি করে আমি ডিভোর্স তাড়াতাড়ি পেয়ে যাব, এখান থেকে মুক্তি পেয়ে যাব, তারা এটা ভাবুন না কি করে ডিভোর্সের মামলা থেকে আমি মুক্তি পেয়ে যাব, আমি পুনরায় এখানেই সুখময় সংসার করতে পারবো। যে মানুষটা আপনার সঙ্গে দিনের পর দিন খারাপ ব্যবহার করেছে, যে মানুষটা ভুলের পর ভুল করেছে, সেই মানুষটার ভুল শুধরে ঠিক করে দেওয়ার ব্যবস্থা করুন। তন্ত্র যদি, আপনার যদি জ্যোতিষ বা তন্ত্রের প্রতি বিশ্বাস থাকে, আপনি জ্যোতিষ বা তন্ত্র অনুরাগী হন, এর প্রতি বেস করে যদি আপনি আপনার ডিভোর্সের মামলা তৈরি করার, মামলাটাকে ফিনিশিং করে ডিভোর্স করার যদি আপনি চিন্তা ভাবনা করতে পারেন, তন্ত্র দ্বারা যদি এটা সম্ভব হয়, জ্যোতিষ দ্বারা যদি সম্ভব হয়, এটা কেন সম্ভব হবে না। যে মানুষটা আপনার সঙ্গে ভুল করেছে, যে মানুষটা আপনার সঙ্গে ভীষণ পরিমাণে ফ্রড করেছে বা অনেক কিছু পর্যায়ে তার ভুলভাল সিদ্ধান্ত নেওয়া, ব্যবহার আচরণ হয়েছে, সেই মানুষটা ঠিক করার কোনো ব্যবস্থাও তো তন্ত্রের কাছে থাকবে। একটাবার ভাববেন। আশা আছে এই ভাবনার ফল অন্যরকম আপনার হবে। আমি দীনেশ আচার্য মৌখিক নয় লিখিত রূপ দিই, যদি এরকম প্রবলেম নিয়ে কেউ থেকে থাকেন, আসলে তার 100% সলিউশন হবে। এখনকার দিনে কি হয় দেখবেন, কারণটা আমরা খুঁজি না ম্যাক্সিমাম সময়ে, এই ফোনগুলো আসে, কিন্তু আমি এটা নিয়ে আলোচনা না করি। প্রিয়জন ছেড়ে চলে গেছে, প্রেমিক প্রেমিকাকে ছেড়ে চলে গেছে, প্রেমিকা প্রেমিককে ছেড়ে চলে গেছে, স্বামী স্ত্রীকে ছেড়ে চলে গেছে, স্ত্রী স্বামীকে ছেড়ে চলে গেছে, বাবা চলে গেছে, একে আমি বশীকরণ করতে চাই। আরে কেন করতে চাইছেন? আপনি জানতে চাইছেন না? আপনি বেসিক পার্ট ধরে আছেন, আমার সঙ্গে ঝামেলা হচ্ছে, সন্দেহ হচ্ছে, এরকম ব্যাপার নিয়ে চলে গেছেন। শুধু কি কারণেই? আগে আপনাকে কারণ খুঁজে বার করতে হবে। আপনার সঙ্গে আপনার হাজবেন্ডের যে ডিস্টার্ব হলো, আপনার সঙ্গে আপনার প্রেমিকের বা আপনার সঙ্গে আপনার প্রেমিকার যে ডিস্টার্ব হলো, মিসআন্ডারস্ট্যান্ডিং হলো, কেন হলো, এই কারণ যেদিনকে খুঁজে বার করবেন সেদিনকে আপনার সমাধান করতে আর কোথাও ছুটতে হবে না, আপনি সমাধান খুব শীঘ্র পেয়ে যাবেন। এইবার কি সেই কারণ হতে পারে গ্রহদোষ, সেই কারণ হতে পারে কারো তন্ত্র প্রয়োগ, সেই কারণ হতে পারে অন্য কারো ইনভলভিং, যেটা হোক সেই কারণটা খুঁজে বার করতে হবে, তাহলে সমাধান পাওয়া যাবে। যারা ভাবছেন না যে প্রিয়জন চলে গেছে, আপনার জীবনে বেঁচে থাকার কোনো রাস্তা নেই, তাদের ক্ষেত্রে বলছি প্রিয়জনকে পুনরায় ফিরিয়ে এনে দেওয়া যায় যদি সঠিক কারণটা খুঁজে বার করা যায়। আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে বা অন্য কারোর সঙ্গে সম্পর্কে যুক্ত হয়ে গেছে, আপনার হাজবেন্ড আপনাকে ছেড়ে চলে গেছে বা অন্য কারোর সঙ্গে সম্পর্কে যুক্ত হয়ে গেছে, সেই পরিস্থিতি পুনরায় ঠিক করা যায়। সেই পরিস্থিতি পুনরায় ঠিক করা যায় যদি আপনি চান, কারণটা খুঁজে বার করতে। কারণ যেদিনকে জানতে পারবেন সেদিনকে সমাধান হয়ে যাবে। আর অনেকে বলে না, আমি অনেকের কাছে গেছি কিন্তু কোনো কাজ পাইনি, আমি বারবার গিয়ে ফেল হয়ে যাচ্ছি। ফেল হওয়ার কারণ কি? ভুল চয়েস করে ফেলছেন, ভুল টাইম চয়েস করে ফেলছেন। আপনি যেখানে যাচ্ছেন সেখানে গিয়ে প্রথমে বাবা আমার এই হয়েছে, বাবা আর ওই হয়েছে, কেন? আমি এটাকে মানি না। আমি যদি প্রবলেমে খুঁজে বার করতে না পারি, আমার মনে হয় আমি সমাধানও করতে পারবো না।
আরো কি হয়, আজকের দিনে আমরা আর একটা জায়গায় মিসআন্ডারস্ট্যান্ডিং আমাদের হয়ে যাচ্ছে, মিসগাইড হয়ে যাচ্ছে। প্রতিকারের ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে কিছু প্রয়োজন থাকে যে সেই জাতক বা সেই জাতিকাকে প্রেজেন্ট থাকতে হয়, তারপরে প্রতিকার করা যায়। আর কিছু ক্ষেত্রে তারা প্রেজেন্ট না থাকলেও তাদের প্রতিকার করা সম্ভব হয়। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হচ্ছে যে প্রতিকার আমরা করতে কাউকে যদি বলি, দেখুন আপনাকে এটা প্রেজেন্ট থাকতে হবে, বাবা যদি আমার 2,000 টাকা এক্সট্রা খরচ হয় তাও ঠিক আছে, আপনি প্রতিকারটা করে এনে দিন। এইভাবে আমি কাজ করি না। সোজা কথা, সোজা রাস্তা আছে, বহু জ্যোতিষী আছে, চলে যাও। আমি করি না। আমার কাজের সময় যদি আপনাকে প্রেজেন্ট থাকার প্রয়োজন হয়, এনি পজিশন থাকতে হবে, করব না। আর আমি তো প্রত্যেককে রিকোয়েস্ট করি যে কোনো নেগেটিভ কোনো কাজ নিয়ে আসবেন না। আমি কোনো নেগেটিভ কাজ করি না। আপনার জীবন ভালোর জন্য কোনো নেগেটিভ কাজ নয়, পজিটিভ কাজের যা প্রয়োজন তার জন্য আমি আছি। সেখানে কেউ যদি এরকম থাকে আর্থিক দিক দিয়ে দুর্বল আছে, অর্থের জন্য প্রতিকার করতে পারছে না, কিছু অর্থের সাহায্য করে আমি তাকে প্রতিকার করে দিই। বা আমার গৃহমন্দিরে যারা আর্থিক দিক দিয়ে দুর্বল, প্রত্যেকের জন্য কিন্তু একটা গুড নিউজ, আজকে নয় অনেকদিন ধরেই বলে আসছি। আমার বাবা মায়ের কিন্তু একটা আদেশ, আমার গৃহমন্দির চেম্বারে যারা আসবেন তাদের জন্য কিন্তু বিশেষ সুযোগ, স্বল্প অর্থ নিয়ে তাদের সমাধান করে দেওয়া হয়। খুব বেশি ডিমান্ডেড কিছু থাকে না। চেষ্টা করি তো, মানে লাভের অংশ তো দূরের কথা, চেষ্টা করি আমি যদি কিছু আরো অ্যাড করে সেখান থেকে তাকে প্রতিকার থেকে বাইরে বার করে নিয়ে আসতে, এবং সেইভাবেই সমাধান করি, সেইভাবেই সমাধান করে থাকি। কোথায় গৃহমন্দির? না, নদিয়া জেলার হরিণঘাটা আমার গৃহমন্দির। প্রত্যেক রবিবার সেখানে আমি থাকি। যদি অমাবস্যা বা পূর্ণিমা এরকম কোনো যোগ না থাকে বা চতুর্দশী এরকম কোনো যোগ না থাকে তবেই কিন্তু আমি থাকি। তাই যারা আসবেন তারা কিন্তু একটাবার যোগাযোগ করে ফোনে তারপরে আসবেন। 100% ফলাফল পাবেন, তার মৌখিক নয় লিখিত গ্যারেন্টি। দীর্ঘদিন বিবাহ হচ্ছে না, কিন্তু আমি প্রতিকার করে দেওয়ার পরে নির্দিষ্ট সময় দেব, সেই সময়ের ভিতরে বিবাহ হতে বাধ্য। দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর ভিতরে ভীষণ দ্বন্দ্ব, একই ছাদের নিচে থাকছে, ভীষণ পরিমাণে ডিস্টার্ব, তৃতীয় কোনো ব্যক্তির আগমন ঘটেছে, এমন কোন তন্ত্র প্রয়োগ করে দেয়া যায় বা গ্রহের বিচার করে এমন কোন গ্রহের এক্সাক্ট প্রতিকার করা যায় যে প্রতিকার করার পরে স্বামী যে ভুল করেছে বা স্ত্রী যে ভুল করেছে বা তৃতীয় ব্যক্তির যে আগমন ঘটেছে সেটা তো নষ্ট হবেই। ভবিষ্যতে সেই সম্পর্কের কথা বা অন্য কোনো সম্পর্কের কথা ভাবনা পর্যন্ত আসবে না। এইভাবে নিট এন্ড ক্লিন ভাবে তার জীবনকে শুধরে দেওয়া সম্ভব তন্ত্র বা জ্যোতিষের মাধ্যমে, যদি সঠিক সময় বিচারটা হয়, সঠিকভাবে তার প্রতিকারটা করা যায়। এই জন্য আমরা প্রত্যেকের মতো আমরা দোষগুলো দেখি, গ্রহের দশা অন্তর্দশাগুলো দেখি, গ্রহের পজিশনগুলো দেখি, কি পরিস্থিতিতে আছে, তারপরে আমরা কাজে হাত দিই। তাই কিন্তু আমরা কাজে সাফল্য পাই, নচেত আমরা সাফল্য পাই না। বিশেষ ক্ষেত্রে আর একটা ব্যাপার থাকে, দেখুন আপনার স্বামীর সঙ্গে আপনার বিবাদ চলছে, আপনার স্বামী অন্য কোনো সম্পর্কে যুক্ত হয়ে গেছে, আপনি গিয়ে প্রতিকারের জন্য আপনার স্বামীকে বশীকরণ করতে চাইছেন, অথচ দেখা যাচ্ছে আপনার বাস্তুতে ডিস্টার্ব আছে। আপনি একটাবার ভেবে দেখবেন তো, যদি আপনার বাস্তুতে ডিস্টার্ব থাকে আর আপনার হাজবেন্ডকে আপনি বশীকরণ করেন বা আপনার হাজবেন্ডের উপরে সম্মোহন ক্রিয়া করেন, মোহিনী ক্রিয়া করেন, আকর্ষণ ক্রিয়া করেন, হ্যাঁ, কোনো প্রকার কাজের ফল কি আপনি পাবেন বলে মনে হয়? আমার তো মনে হয় না। পাবেন, 100% পাবেন না। ততক্ষণ না পাবেন যতক্ষণ আপনার এই পজিশন থেকে আপনি বেরিয়ে আসছেন। আর এটা মৌখিক নয়, আমরা যে ভাব দিয়ে বিচার করি সেই ভাবের কিন্তু লিখিত স্বরূপ। তৃতীয় ব্যক্তি আগমনের ব্যাপারেও একটু ব্যতিক্রম থাকে। দেখুন, আমরা বিভিন্ন সময় লক্ষ্য করে দেখেছি, দীর্ঘ 7 বছর, 9 বছর, 10 বছর প্রেমের সম্পর্ক, তারপর বিবাহ করেছে, তারপর একটা মানুষ কি করে অন্য সম্পর্কে যুক্ত হয়? যে মানুষটা আপনাকে একসময় আপনার থেকেও বেশি ভালোবেসেছে, সেই মানুষটা কি করে আপনাকে ছেড়ে চলে যায়, কি করে অন্য সম্পর্কে যুক্ত হয়? হতে পারে এটা কারো তন্ত্র প্রয়োগে। তাই এই ভাবটা যে না বুঝবে, কারণটা যে বার করতে না পারবে, সে প্রতিকার করে কি হবে? প্রতিকার সঠিক হচ্ছে, তার শুক্র গ্রহের ডিস্টার্ব, তাকে ডায়মন্ড দেওয়া হলো বা তাকে হোয়াইট জার্কেন দেওয়া হলো, শুক্র গ্রহের প্রতিকার করা হলো, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। কেন? শুধু এখানে ডিস্টার্ব নয়, ডিস্টার্ব তার কাছে বাস্তুতে আছে, ডিস্টার্ব আছে, তাদের উপর কোনো তন্ত্র প্রয়োগ করা আছে, তাহলে আপনি শুধু রত্ন দিচ্ছেন প্রতিকার হবে? কখনো নয়।
আবার দেখা যাচ্ছে যে আপনি দেখে দিলেন মানে তন্ত্রের প্রতিকার জন্য আপনি তাকে প্রতিকার করে দিলেন, অথচ তার শুক্র গ্রহের ডিস্টার্ব আছে, শুক্র গ্রহের কথা কিছু ভাবলেন না, কোনো রত্ন পরিধান করালেন না। সে রত্ন পরিধান না করার শুক্র গ্রহের তো অ্যাটলিস্ট এটা গার্ডের প্রয়োজন, এটা করলেন না, তাহলে কি ফল পাবেন? নিশ্চিত না। তাই প্রত্যেককে বারবার ক্ষেত্রে বলি, পজিশনটাকে ধরে আগে কারণটা খুঁজে বার করুন, তাহলে সমাধান পাবেন, নচেত সমাধান পাবেন। তো এইভাবে প্রত্যেকটা প্রতিকার করার প্রয়োজন আছে, তাহলে কিন্তু আপনারা সমাধান পাবেন। আমি দুটো গ্রহকে নিয়ে একটু বিশেষ করে আলোচনা করি, বিশেষ করে হচ্ছে শুক্র আর শনি। আমরা অনেক ক্ষেত্রে লক্ষ্য করে দেখেছি আমাদের কর্মের মাধ্যমে যে 19 থেকে 21 বছর বয়সের একটি মেয়ে, সে এমন একজনের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে যার বয়স 45 কি 50 বছর, বা 21 বছর বয়সের একটি ছেলে, সে 42 বছরের এক মহিলাকে পছন্দ করে, তার সঙ্গে কোনো সম্পর্ক তৈরি করেছে। অনেক ক্ষেত্রে এগুলো কিন্তু আমরা লক্ষ্য করি। কেন কেন এটা হয়? রূপবান গুণবানের বৈশিষ্ট্য থাকে না, অ্যাকচুয়ালি বলে না পীড়িতের পেতনি ভালো, মানে পীড়িতের পেতনি মানে কুৎসিত, যার সঙ্গে যার মোহ হয় তখন সে জাত পাত সম্পর্ক সব ভুলে যায়। তো এই ব্যাপারগুলো একে বলা হয়, মানে আমাদের জ্যোতিষশাস্ত্রে এই ভাষাটাকে বলা হয় বৃদ্ধাগমন। এই ভাষাটাকে বলা হয় বৃদ্ধাগমন। কখন হয় বৃদ্ধাগমন? মানে অত্যাধিক এজেড কারোর সঙ্গে শারীরিক বা মানসিক সম্পর্কে যুক্ত হয়ে যাওয়া কে বলা হয় বৃদ্ধাগমন। কখন হয়? বলছে শনি শুক্রকে কেন্দ্র করে যদি লগ্নকে দৃষ্টি দেয়, শনি শুক্রকে কেন্দ্র করে লগ্নকে দৃষ্টি দিচ্ছে, বা শুক্র খুব ড্যামেজ পর্যায়ে আছে, রাহুর সঙ্গত্ব ভাবে রয়েছে, শনি কেন্দ্রস্থ হয়ে রয়েছে, এই ক্ষেত্রে মানে শনি অ্যাকচুয়ালি শনি হচ্ছে বৃদ্ধাগমন করায়, শনি বৃদ্ধাগমন করায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা স্বামী স্ত্রী বেশ ভালো সম্পর্কে আছে, বা প্রেমিক প্রেমিকা একটা ভালো সম্পর্ক আছে, হঠাৎ করে তার যে প্রেমিকার থেকে দেখতে আরো খারাপ অন্য কারোর সঙ্গে অল্প দিনের জন্য একটা সম্পর্কে যুক্ত হয়ে যাচ্ছে। রাহু ভুল করাবে, রাহু মানুষকে বিভ্রান্ত করায়, ভুল করায়, যে ভুলের কারণে তার এই সম্পর্কটা নষ্ট হয়ে গেল। তো এই বিষয়গুলো বরংবার খেয়াল করার দরকার, গ্রহগত পজিশন কোথায় কি আছে। অনেকে দেখবেন, আমি দেখেছি মাঙ্গলিক দোষ নাই, শুক্র গ্রহের কোনো দোষ নাই, সমস্ত পজিশন ঠিকঠাক আছে, অথচ বিবাহ হচ্ছে না। তো আমাকে এসে বলছে আমার সন্তানের বিচারটা কি ভুল হলো, মাঙ্গলিক, অনেকে বলছে মাঙ্গলিক দিয়ে আপনারা ভালোকে দেখুন তো যে মাঙ্গলিক আছে কিনা। আচ্ছা কেন? বলছে না ওর বিবাহ দিতে চাইছে কিন্তু বিবাহটা হচ্ছে না। তো আমি দশাতে দেখলাম যে ওর এখন দশার যে পজিশন আছে তাতে করে এখন বিবাহ যোগই তৈরি হচ্ছে না। এই বিবাহ যোগ না থাকা অবস্থায় কেউ যদি জোরপূর্বক বিবাহ দেয়, সেক্ষেত্রে কিন্তু সেই বিবাহিত জীবন ভীষণ পরিমাণে ডিস্টার্বের জায়গা তৈরি হয়। আবার কিছু সময় পরে সেটা মিটেও যেতে পারে। কখন মিটে যাবে? যদি তার আবার কোনো ভালো দশা আসে, সেটা মিটেও যেতে পারে। তো এই বিষয়ের ভাবগুলো কিন্তু আপনাদেরকে সর্বোত্তম ভাবে জানতে হবে। মানে এই ভাবগুলো জেনে যদি আপনি প্রতিকার করতে পারেন, তাহলে সঠিকভাবে আপনি এর প্রতিরোধ সম্ভব করতে পারবেন, নচেত কিন্তু প্রতিরোধ করতে আপনি পারবেন না। তাই এই বিষয়গুলো প্রত্যেককে আপনাদের খেয়াল করার দরকার। বিবাহতে বাধা বলে আমরা জানি প্রজাপতি কবচ দিলে কাজ হয়ে যাবে, তাই প্রজাপতি কবচ দেবো, এটা কিন্তু যুক্তিভাব নয়। আগে পজিশনটাকে বিচার করুন যে প্রজাপতি কবচ দিলে তার কাজ হবে কিনা, তাহলে আপনি প্রতিকার করলে ফল পাবেন, নচেত আপনি ফল পাবেন। দ্বিতীয় দিক হচ্ছে, আপনি মঙ্গল গ্রহের ডিস্টার্ব আছে বলে লাল পলা পড়লেন, মঙ্গল গ্রহের ডিস্টার্ব আছে বলে আপনি লাল পলা পড়লেন, আপনি ভাবলেন যে আপনার মাঙ্গলিক কেটে যাবে, এটা যুক্তি নয়। আমি প্রত্যেককে বলেছি, আগে এখনো বলছি, কোনো রত্ন কোনো গ্রহদোষ প্রতিকার করতে পারে না। গ্রহের সাপোর্ট পড়তে পারে, কিন্তু গ্রহের সাপোর্ট পড়বে, গ্রহের প্রতিকার বা প্রতিরোধ কিছু হবে না। তা এই যে গ্রহের সাপোর্ট পড়লো, প্রতিকার বা প্রতিরোধ হলো না, এই জায়গাটা আপনাকে বজায় করতে গেলে আপনাকে গ্রহের যদি কোনো দোষ, গ্রহ সমষ্টি বিশেষ জায়গায় এসে যদি দোষ হয়, তাহলে সেই দোষের প্রতিকার করতে হবে। তাহলে আপনি ভালো থাকবেন, নচেত ভালো থাকতে পারবেন না।
সময় পরিপ্রেক্ষিত যেমন যেভাবে প্রতিকার করার প্রয়োজন আমরা কিন্তু সেইভাবে করি, শাস্ত্রকে মেনটেন করে করি, বেশাস্ত্রীয় কিছু করি না। মাঙ্গলিক হোক কালচার হোক, আমি শাস্ত্রকে মেনটেন করে যেটা যেভাবে করার প্রয়োজন সেটা সেইভাবে করি। তাই বিশেষ ক্ষেত্রে যদি আপনাকে আমার প্রয়োজন বোধ মনে হয় যে আপনাকে প্রেজেন্ট রাখতে হবে তাহলে প্রেজেন্ট রাখবো, যদি প্রয়োজন বোধ মনে হয় না আপনাকে প্রেজেন্ট রাখার প্রয়োজন নেই তাহলে আপনাকে বলে দেবো যে আপনাকে না থাকলে হবে। সেইভাবেই আমরা প্রত্যেকটা কাজ করে থাকি। যদি প্রয়োজন হয় একটাবার যোগাযোগ করবেন, মৌখিক নয় লিখিত গ্যারান্টি দিয়ে কিন্তু আমি কাজ করে থাকি। ততক্ষণ আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী দিনে। ততক্ষণ নমস্কার। আমি উচিলদা গ্রাম মালঞ্চর থেকে এসেছি। আপনি দিনের সাথে যদি ঠিকানা কিরকম পেলেন? আমি পেপারে পেয়েছিলাম 10 বছর আগে। আপনি নিশ্চয়ই সমস্যা নিয়ে এসেছেন। আপনি কি মনে করেন এই সমস্যা আচার্যজির কাছে এসে হোমযোগের মধ্যে সমাধান হবে? যদি একটু বলেন। হ্যাঁ, 100 আমি তো অনেক কাজ পেয়েছি, মানে দীনেশ আচার্যের মতো কাজ আমি আমার চোখে পড়েনি ভাই। এবং দীনেশ আচার্য যে এখনো এই যত জ্যোতিষী তান্ত্রিক আছে এখনো 251 টাকা বিজের নিয়ে রেখেছেন ওই গরিব মানুষদের জন্য। সেখানে যদি 1 লাখ টাকার কাজ হয় সেখানে উনি 50,000 টাকায় এই কাজ করে দেন শুধু গরিবদের জন্য। উনি মহাদানী বা খুব খুব ওনার অভিজ্ঞতা বা ওনার কাজের অভিজ্ঞতা বা মনের অভিজ্ঞতা বা আমরা এই কাজে এসে খুব আনন্দ পেয়েছি, আমাদের আনন্দ লেগেছে বা উনিও আনন্দ দিয়েছে। আপনি কোথা থেকে আসছেন? আমি উত্তর ব্রহ্মপুর থেকে, হরিঘাটা থানা। আজকে এই যজ্ঞে আপনার অনুভূতি কেমন? ভালোই লাগছে। পশ্চিমবঙ্গে যেখানে হাজার হাজার জ্যোতিষতান্ত্রিক, সেখানে দীনেশ আচার্যকে আপনি বেছে নিলেন, নিশ্চয়ই আপনার সমস্যা রয়েছে, এ বিষয়ে যদি একটু বলেন। হ্যাঁ, সমস্যা অনেকটা সমাধান হয়েছে, সেই জন্য আমি এই যোগ্যতা অংশগ্রহণ করেছি। আজকে পশ্চিমবঙ্গে যেখানে বহু জ্যোতিষী রয়েছেন, প্রত্যেকের সমস্যার সমাধানে প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই জায়গায় সততার দিক থেকে আপনি কোন চোখে দেখছেন দীনেশ আচার্য? যদি একটু বলেন। হ্যাঁ, দীনেশ বাবু একজন সত্যিকারের মানুষ, মানে কি বলবো আর, সত্যিকার সত্য নিয়েই চলেন, সেই জন্য এখানে ভালো লাগে। দিদি কোথা থেকে আসছেন? আমি আসি ভাঙড় থেকে। আপনি কিভাবে দীনেশ আচার্যের নামটা পেলেন যদি একটু বলেন। আমি মানে প্রোগ্রাম, চ্যানেলের প্রোগ্রাম দেখে আমি এসেছি, যোগাযোগ করেছি 3 বছর আগে। ওনার কাছে এসেছিলাম আমার একটা পার্সোনাল সমস্যা নিয়ে। সমস্যাটা আমি হাইলাইট করতে চাই না, কিন্তু সমস্যা দেখুন 100-এর মধ্যে 95% উনি কাজ করেছেন। তো 5% হয়তো মানুষের যদিও না কাজ হয়, তার জন্য উনি তাদের ওনার যে অবদান আছে উনি তাদেরকে না কাজ হলেও ফেরত দেয়। বা ওনার এই যে কি বলে, ওনাকে এই মানে বিশ্বাস ভরসা, এইটা নিয়ে অনেকের উৎসাহ বাড়বে। আগামী দিনে আমরাও চাইবো যে আরো কিছু লোক যাতে ওনার সাথে যোগাযোগ করে, যারা যেসব পরিবারগুলো কি সমস্যায় ভুগছেন, তা ওনারা যদি ওনার কাছে যদি যোগাযোগ করে তা অনেকটাই মানে সুস্থলে চলবে। যে আপনাকে অনেকক্ষণ ধরে দেখছি আপনি দীনেশ আচার্য হোম যোগে বসে আছেন, কোথা থেকে আসছেন? আমি নমস্কার, আমি আছি দুগুনেশ্বর গ্রাম, থানা খানাকুল, জেলা হুগলি। আপনি কিভাবে দীনেশ আচার্যের সঙ্গে আপনার যোগাযোগ? আমি পেয়েছি টিভি প্রোগ্রামে দেখলাম যে দীনেশবাবু মানে বক্তৃতা দিচ্ছেন, তা সেই দেখে ফোন নাম্বার ধরে ওনাকে ফোন করে ওনার সঙ্গে যোগাযোগ করে, এ ধরুন জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ 8 মাস আগে পেয়েছি ওনাকে। তা সেই ওষুধ নেওয়ার পর আমি এখন অনেকটা সুস্থ আছি। আচ্ছা, পশ্চিমবঙ্গে জ্যোতিষ তান্ত্রিকের অভাব নেই, সেই জায়গায় দীনেশ আচার্যকে আপনি কি চোখে দেখেন? আমি তো এখন ওনাকে ভালোই দেখছি, কারণ উনি আমার বহু উপকার করেছেন। কারণ আমি মনে হয় মরণাপন্ন হয়ে গেছিলাম, বিছানা শয্যাশায়ী হয়ে গেছিলাম, তা ওনার ওষুধ ব্যবহার করতে আমি এখন ভালোই সুস্থ আছি। আজকে এই যে বকুল অমাবস্যার মহাযজ্ঞে তারাপীঠ মহাপীঠ সাধনপীঠে আপনি এসেছেন, এই হোমযজ্ঞ অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? এই যজ্ঞ আমার জীবনে আমি কোনোদিন দেখিনি, এই প্রথম দেখলাম। আর দীনেশবাবুকে প্রথম দেখেছিলাম 8 মাস আগে, আজকেও দেখছি উনি দীনেশবাবু মানে যাগযজ্ঞ করছেন, আমার দেখে খুব ভালো লাগছে। আমার জীবনে এরকম আমি কোনোদিন দেখিনি, এই প্রথম দেখলাম। তো আমি বলবো যে আজকে দীনেশ আচার্য যে হোমযজ্ঞ করছেন, সততার সঙ্গে আপনারা যদি আসেন অবশ্যই আপনাদের ভালো লাগবে, কারণ উনি নিষ্ঠার সহিত এবং তিথি নক্ষত্র মেনে হোমযজ্ঞ করেন। অবশ্যই আপনারা